বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে অধ্যায় ৩ অর্থাৎ দ্বিতীয় পত্রের অধ্যায় ৩ এর লেকচার ৫-এ তোমাদের সাথে সার্কিট বিষয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার পিছনে হোয়াইট বোর্ডে খেয়াল করে দেখো একটি সার্কিট আঁকা হয়েছে। গত ক্লাসে আমরা সার্কিট বিষয়ে যে সূত্রগুলো বা এর আগ পর্যন্ত সূত্রগুলো জেনে এসেছিলাম, তার মধ্যে আমরা ওহমের সূত্র জেনেছি, তার মধ্যে আমরা রোধের সমবায় জেনেছি। এখন রোধের সমবায় সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সংক্ষেপে সেই নিয়মটা আমি বলবো, তোমরা সেটা নোট ডাউন করে নিতে পারো। যে কোনো সার্কিটে, অর্থাৎ যে কোনো সার্কিট বলতে সেই সার্কিট যে সার্কিটের হিসাব আমরা ওহমের সূত্র দিয়ে করব, সেরকম কোনো একটা সার্কিটে সাধারণত আমরা হিসাবটা শুরু করি তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে। এই বড় দাগটা তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত, সেইখান থেকে আমরা হিসাব শুরু করি। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক থেকে। সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো রোধ এখানে নেওয়া হয়েছে, মোটামুটি 11টি রোধ আছে এখানে। তো নিয়ম হলো যে এই ধনাত্মক প্রান্ত থেকে হিসাব শুরু করা সুবিধার জন্য। অন্য যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে, তবে ধনাত্মক প্রান্ত থেকে আমাদের হিসাবটা বুঝতে সুবিধা হবে। যদি একটাই মাত্র কোষ থাকে, একাধিক কোষ থাকলে সেটা ওহমের সূত্র দিয়ে না করে অন্য সূত্র আমাদের লাগবে, সেটাতে একটু পরে আলোচনায় আসছি। আর তার আগে এটা একটু বলে নিই। তো এখানে ধনাত্মক পাত থেকে আমাদের যাত্রা শুরু হবে এবং পুনরায় সম্পূর্ণ বর্তনী ঘুরে সেটা শেষ হবে কোথায়? ঋণাত্মক পাতে এসে শেষ হবে। এখন এই তড়িৎ প্রবাহ যাওয়ার পথে 2 নম্বর নিয়ম, যেটা তড়িৎ প্রবাহে যাওয়ার পথে যে সকল রোধকে একই তড়িৎ প্রবাহ অতিক্রম করে যাবে, যে সকল রোধ এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, সেই রোধগুলো পরস্পরের সাথে কিভাবে থাকবে? সিরিজে থাকবে বা শ্রেণী বর্তনীতে শ্রেণী সমবায়ে থাকবে এবং অন্যান্য বর্তনীর গ্রুপের সাথেও তারা শ্রেণীতে সংযুক্ত হবে। যেমনটা, আচ্ছা এটাতে উদাহরণ দিয়ে বলার আগে নিয়মগুলো একটু বলে নিই। তারপরে এটা 2 নম্বর নিয়মগুলো শ্রেণী কারা হবে রোধের মধ্যে আমরা চিনে নিতে পারবো। যেরকম এইখানে যদি বলি যে এই একই কারেন্ট এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে, কাজে এরা দুজন আছে সিরিজে, একই কারেন্ট যাচ্ছে এই রোধ এবং এদের গ্রুপের ভেতর দিয়ে, এই দুটোকে একটা করলে তাদের মধ্য দিয়ে এবং এর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে, কাজে তারাও থাকবে শ্রেণীতে। হ্যাঁ, কাজে একই কারেন্ট যে সকল রোধের মধ্যে দিয়ে যায় তারাই পরস্পরের সাথে শ্রেণীতে সংযুক্ত বলে আমরা এখান থেকে বুঝে নিব। তৃতীয় নিয়ম হচ্ছে যে সমান্তরাল বর্তনী কোথা থেকে হবে? সমান্তরাল বর্তনী শুরু হয় যেখান থেকে কারেন্ট বিভাজিত হয়। যেরকম এইখানে এসে কারেন্ট 2 ভাগে ভাগ হয়ে গেল, কাজেই এই বিন্দু থেকে সমান্তরাল বর্তনীর হিসাব শুরু হবে এবং যে কটা শাখায় ভাগ হবে সেই কটা শাখা পুনরায় গিয়ে যদি যেখানে আবার মিলিত হবে যে বিন্দুতে, সেই বিন্দুতে সমান্তরাল বর্তনী শেষ হয়। কাজেই যে কটা শাখায় ভাগ হবে সেই ভাগ বিভাজিত প্রবাহগুলো আবার পুনরায় যেখানে গিয়ে মিলে বিভাজনের আগে যে কারেন্টটা ছিল সেই কারেন্টটা আবার যেখানে পাওয়া যাবে সেইখানেই এই সমান্তরাল বর্তনী শেষ হবে। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সমান্তরাল বর্তনী যে কটা শাখায় ভাগ হচ্ছে তার প্রত্যেকটা শাখায় একটি করে রোধ থাকতে হবে। যদি এখানে 2টো ভাগে ভাগ হয় তাহলে প্রত্যেকটা শাখায় কয়টা থাকতে হবে? একটা রোধ থাকতে হবে, সেটাকে সূত্রে অ্যাপ্লাই করার জন্য। সূত্রে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটা রোধ থাকতে হবে। যদি একটা রোধ না থাকে, একটা রোধের যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শাখার রোধগুলোকে আবার তুল্য রোধের বিবেচনায় একটা করে নিতে হবে। হ্যাঁ, একটা করে নিতে হবে। তারপরে একটা না করা পর্যন্ত, প্রতিটা শাখায় একটা রোধ না আসা পর্যন্ত কখনোই আমরা সমান্তরাল বর্তনীর সমবায়ের যে তুল্য রোধের সূত্র সেটা ব্যবহার করতে পারবো না। এরপরে সমগ্র বর্তনীর এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, কোনোটা সিরিজ কোনোটা প্যারালাল, সবগুলোকে সমন্বিত করে অ্যাকচুয়ালি একটা তখন সিরিজ সার্কিটে পরিণত হবে। এই সিরিজ সার্কিটে দিয়ে পুরো বর্তনীর আমরা তুল্য রোধ বের করতে পারবো। এটা গেল আরেকটা নিয়ম। পুরো বর্তনীর সম্পূর্ণ রোধ, তুল্য রোধ বের করার পরই কেবলমাত্র আমরা মোট কারেন্ট হিসাব করতে পারবো এবং মোট ইএমএফ জানা থাকলে মোট কারেন্ট তখন আমরা জানতে পারবো। তার মানে আগে তুল্য রোধ, তারপরে কারেন্ট। এরপরে যদি অন্য কিছু চাই কোনো সার্কিটে, কোনো একটা অংশের মধ্যে দিয়ে বিভব পার্থক্য কত, যেরকম আর4 এর বিভব পার্থক্য কত, বা এই শাখাতে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, বা এই শাখাতে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, বা এই শাখার এইটুকুর রোধ কত, বা এই 2 বিন্দু দিয়ে দিলে 2টো বিন্দুর রোধ কত, তুল্য রোধ কত, বা 2টো বিন্দুর বিভব পার্থক্য কত,
এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, ভোল্টমিটার থাকতে পারে, অ্যামিটার থাকতে পারে, সেগুলোর পার্ট কত, এগুলো যদি চায় তাহলে আমাকে আগে ওই আর বের করে নিতে হবে তুল্যরোধ। পুরো সার্কিটের তুল্যরোধ কেন বের করতে হবে? কারণ মোট তুল্যরোধ বের না করে আমরা কখনোই মোট কারেন্ট আই এর মান বের করতে পারবো না। কাজে আগে প্রথমে তুল্যরোধ, তারপরে মোট কারেন্ট, তারপরে অন্য কোনো প্রশ্ন চাইলে সেই হিসেবে আমাদের যেতে হবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক এখানকার তুল্যরোধের রাশিমালাটা কী হবে। এখানে তো কোনো মান বসাইনি, শুধুমাত্র আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব সেটা বোঝানোর জন্য আমরা এই সার্কিটটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমাদের এখানে তো R1 আছে এবং এর মধ্যে দিয়ে মোট কারেন্ট যেটা বেরোচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে, সেই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে। এইখানে এসে এটা বিন্দুর নাম দিতে পারি A এবং এটা B। এতে এসে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেল, আবার পুনরায় সেই দুইটা বিভাজিত অংশ B থেকে মিলিত হলো। সুতরাং AB সমান্তরালের মধ্যে পড়ছে এবং এর প্রতিটি শাখায়, দুটি শাখা হচ্ছে, প্রতিটি শাখার একটি করে রোধ আছে। কাজে সরাসরি সূত্র অ্যাপ্লাই করা যাবে। সরাসরি সূত্র অ্যাপ্লাই করলে সেটাকে আমরা এই দুটোকে মিলাই আমরা RP1 বলতে পারি। এই দুটো মিলায় তখন হয়ে যেতে পারে RP1। কাজে RP1 যখন লিখব সেটা হবে 1/R2 + 1/R3 ইনভার্স। এইভাবে মান থাকলে আমরা মান বসে 1/RP1 পেয়ে যাব। তারপরে এই রোধ এখান থেকে এই কারেন্টটা তখন আবার পুনরায় আই পাওয়া যাবে। আয়ের কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে পুনরায় এখান থেকে আবার ভাগ হয়ে যায়। কাজে এখান থেকে প্যারালাল শুরু, এখানে এসে আবার ভাগ হয়ে যায়। কাজে এখানে আরেকটা প্যারালাল, শাখার মধ্যে আরেকটা প্যারালাল, এখানে আবার শেষ। কাজে এই প্যারালাল শেষ হলো, তারপরে আবার এই টোটাল প্যারালালটা এখানে শেষ হলো। তো এখন আমরা দেখছি যে এই টোটাল এইটার করসপন্ডিংয়ে আমরা কোন বিন্দুটা পাই। এখানে আমরা সি এবং এটা যদি ডি দিই তাহলে অ্যাকচুয়ালি সিডি একটি প্যারালাল। আবার এটা যদি ডি ধরি, একই বিন্দু, এটাও ডি হতে পারে বা এটাও ডি হতে পারে। ডি আর ই, ইতে এখানে লিখেছি এফ দিলাম, ডি আর এফ এরাও হচ্ছে প্যারালাল, কারণ এখানে দুই ভাগে ভাগ হয়েছে, এখানে পুনরায় আবার মিলিত হয়েছে। আবার এখানে যদি আমরা নাম দিতে পারি পি কিউ বিন্দু, এটা পি এবং এটা কিউ, তাহলে এরাও প্যারালাল। তো যাই হোক, তাহলে আমরা অনেক সময় বেশি অনেকগুলো পার্ট হয়ে গেলে বর্তনীতে তখন এই 1, 2 দিয়েও লিখতে পারি, RP1 বা RPAB দিয়েও লিখতে পারি, এটা বোঝানোর জন্য যে কোন অংশটাকে আমি 1 ধরেছি। এইভাবে বিন্দু দিয়ে মেনশন করাটা বরঞ্চ আরও সুবিধাজনক হতে পারে। তো এই ক্ষেত্রে খুব বেশি পার্ট নাই, আমরা আলাদা করে লিখতেই পারি, বা এটাকে আমরা RPRAB বলতে পারি, মানে AB অংশের মধ্যবর্তী রোধ। এইখানে RPQ কী হবে? RPQ সেটা হবে 1/R6, কারণ এখানে আর কিছু করার নাই, এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং দুই ভাগে ভাগ হয়ে গেলে প্রতিটা শাখায় একটা করে রোধ থাকতে হবে। এই শাখায় আছে, এই শাখায় নাই, এখানে এসে আবার দুইটা প্যারালাল হচ্ছে। কাজে এটাকে আগে একটা করে নিতে হবে। কাজে ওই জন্য আমরা RPQতে যাচ্ছি। RPQ হবে 1/R6 + 1/R7 ইনভার্স। তারপরে এই দুটো মিলে অ্যাকচুয়ালি একটা রোধ হয়ে গেল, পিকিউ এর মাঝখানে একটা রোধ, সেই একটা রোধের সাথে এটা আবার সিরিজে আছে, একই কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে। কাজে এটাকে তখন আমরা বলতে পারি RS1 বলতে পারি, RS1, যেটা কিনা R5 প্লাস, মানে এইটার সাথে প্লাস এই দুটো তুল্যরোধ কত, সেটা RPQ। এটা গেল। এখন আমরা আর এখানে চলে আসি, আর সিডি, এই সিডি অংশের মধ্যবর্তী আরেকটি রোধ, প্যারালাল সার্কিটের রোধ আমরা বিবেচনা করব। সেটা দাঁড়াবে 1/1, এই পাশের রোধটা হচ্ছে একটা শাখা, এখানে একটাই রোধ আছে এই শাখায়, কাজে এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। আর এইখানে আমরা পাচ্ছি আর এটা S1, পুরোটাকে বলেছি, মানে এটা একটা প্যারালাল, এটা প্যারালাল, তার সাথে এটা পুরোটা হচ্ছে RS1, সবটা মিলাই। কাজে RS1 এখানে পেয়েছি, কাজে এখন 1/RS1 থাকবে, 1/RS1। তাহলে এখানে ইনভার্স দিতে হবে, ইনভার্স গেল। হ্যাঁ, এখন তাহলে আমরা 1/R8 1/RS1 পেয়ে গেলাম। এখান থেকে আবার DF এর মধ্যে হিসাবটা করতে পারি। তাহলে এখানে আবার দেখা যাচ্ছে দুটো শাখায় ভাগ হয়েছে, তার একটা শাখায় এবার দুটো রোধ আছে, এটা সিরিজে আছে, কারণ একই পরিমাণ কারেন্ট এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে বলে এই দুটো সিরিজ। তাহলে এখানে আমরা RS2 বলতে পারি। তাহলে RS2 হবে R9 + R10, ফাইনালি RDF, এটা কিন্তু প্যারালাল,
আর ডিএফ প্যারালাল সেটা কত হবে 1/R11, কারণ এখানে একটাই রোধ আছে, এখানে কিছু করার নেই শাখাটায়, খুব সহজ। আর এইটা হচ্ছে দুটাই মিলাই একটা হয়ে গেল RS2 1/RS2 ইনভার্স। তাহলে আমাদের যে জায়গাগুলো আমাদের দরকার, আমাদের টোটাল রোধ এখানে লিখতে পারবো R সমান হবে এই R1 প্লাস R1 এর পরে RAB, এখানে একটা সিঙ্গেল রোধ R4 প্লাস CD কোথায় পেলাম, এই যে এটা, মানে এগুলো সব কিছুকে নিয়ে একসাথে, এখানে এগুলো আর PQ আর RS এর মান দরকার নেই, কারণ সেটা সিডিতে ঢুকে গিয়েছে। সিডি থেকে আমরা একেবারে টোটালটা পাচ্ছি RCD। এরপরে RDF, RS2 এর দরকার নাই, এখানে RS2 কে ব্যবহার করে আমরা একদম RDF পেয়েছি, ফাইনালি RDF। এই হচ্ছে তুল্য রোধ আমাদের বের হয়ে গেল। এই কটা সবগুলোকে যোগ করলে সার্কিটে আমরা মোট তুল্য রোধ পেয়ে গেলাম। এখন প্রয়োজনে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারবো। I মোট তড়িৎ প্রবাহ I সমান E ডিভাইডেড বাই এই R প্লাস স্মল r, যদি দেওয়া থাকে যে R ছোটো r, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে সেটার মান আমরা এখান থেকে মোট প্রবাহ বের করতে পারবো। কাজে মোট রোধ এর পরেই, মোট তুল্য রোধের পরেই মোট প্রবাহ বের করা যাবে। এরপরে যদি কোনো অংশের আলাদা করে ভ্যালু চায়, সেক্ষেত্রে আমরা সেই অংশটার জন্য আগে বিভব পার্থক্য বের করে নিব। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা এইখানে বলি যে ডি এবং এফ এর মধ্যে বিভব পার্থক্য কত, যদি আমার কাছে এইটা চাই VDF সমান কত, এটা যদি চায়, তাহলে আমরা কি করব, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য এখানে কিন্তু দেখতে হবে যে এই দুই প্রান্তটা, এই ডি এবং এফ, এদের মাঝখানে যে রোধগুলো আছে সেই রোধগুলোর মধ্যে যে তুল্য রোধ আমরা পেলাম, তাহলে RDF পেলাম কোথায়, এইটা। এই একটা রোধ যখন বিবেচনা করছি তুল্য রোধ, তার মধ্যে দিয়ে মোট কী পরিমাণ কারেন্ট যায়, তার মধ্যে দিয়ে কিন্তু সার্কিটের মোট কারেন্টটাই যাবে, কারণ এখানে এসে কিন্তু সমস্ত কারেন্ট এক হয়ে গেছে, এক হয়ে আবার ভাগ হয়েছে। কিন্তু যখন ডি আর এফকে একীভূত করে ফেললাম, তখন অ্যাকচুয়ালি মোট কারেন্টটাই, মানে এই যে এই কারেন্ট যেটা চলে আসলো, সেটা একটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমরা চিন্তা করে নিতে পারি। কাজে VDF অ্যাকচুয়ালি কী হবে, RDF। তাহলে I এর মান যদি আমরা জেনে যাই, তাহলে RDF এর মান জানি, এই দুটো গুণ করে সহজেই VDF বের করতে পারি। এখন যদি বলে যে এই শাখাটার মধ্যে দিয়ে, অর্থাৎ R9 এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা যদি আমার কাছে জানতে চায়, তাহলে আমরা দেখাতে পারি যে এই যখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য জেনে গেলাম, তখন এই শাখারও বিভব পার্থক্য VDF, এই শাখারও পার্থক্য, মানে যে কটা শাখা থাকবে প্যারালালের প্রত্যেকটা শাখারই পার্থক্য একই বিভব পার্থক্য হবে। কাজেই এখানে যেহেতু বিভব পার্থক্যটা পেয়ে গিয়েছি, কাজেই আমরা বলতে পারি যে এখানকার কারেন্ট এবং রোধের যে গুণফল, সেই গুণফলটা অ্যাকচুয়ালি বিভব পার্থক্যের সমান। অর্থাৎ VDF এটা হচ্ছে এই শাখা বলি বা এই শাখা বলি, উভয়ের ক্ষেত্রে একরকম হবে, মানে এটা এই কারেন্ট আর এই রোধের গুণফল যা হবে, এখানকার টোটাল রোধ আর এখানকার কারেন্টের গুণফল তাই হবে। ধরে নিই এখানকার কারেন্টটা হচ্ছে R11 আর এখানকার কারেন্টটা হচ্ছে I9, এটা I11 I9। যদিও I9 না বলে এখান দিয়ে এটা R10 এর মধ্যে দিয়েও একই পরিমাণ কারেন্টই যাবে, অথবা আমরা R1 R2 ধরে নিই, সেটাই বরঞ্চ ভালো হয়, R1 এবং R2, তাহলে কনফিউশন থাকে না। এই কারেন্টটাকে 1, এটাকে 2 বললাম। I2 উভয় রোধ R9 R10 এর মধ্যে দিয়েই যাচ্ছে, তাহলে এই দুটো টোটাল রোধকে একটা ধরে তো হিসাব করতে হয়, কাজে এখানে আমাদের RS2টা লাগবে, মানে RS2 হচ্ছে R9 প্লাস R10। তাহলে এই RS2 আর I2 আর RS2, এই দুটার গুণফল যা হবে, এখানকার যে বিভব পার্থক্য হবে, সেটা মূলত এই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। এতে সেখান থেকে যেহেতু RS2 আমাদের জানা থাকবে, সেখান থেকে I2 এর মানও আমরা বের করতে পারি। তো এইভাবে যদি বর্তনীর কোনো অংশের কোনো সেগমেন্টের আলাদা করে বিভব পার্থক্য বা তড়িৎ প্রবাহ জানতে চাই, সেখান থেকে আমরা খুব সহজে এটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন পরবর্তী আরেকটা ছোট বর্তনী দেখাই। আরেকটা বর্তনী যেটা মাঝে মধ্যে বোর্ডে একবার আসছে, হয়তো এরকম দেখে মনে হচ্ছে এটা তিনটা শ্রেণী বর্তনী, দেখে না অ্যাকচুয়ালি এখন তিনটা তারা শ্রেণী বর্তনী, R1 R2 R3। কিন্তু আমরা যদি এখানে এদেরকে শর্ট করে দিই এইভাবে, তার এখান থেকে নিয়ে এটা এখানে লাগিয়ে দিলাম, শর্ট, এখানে কোনো রোধ নেই, তার মানে এটাকে শর্ট করে দেওয়া, শর্ট সার্কিট।
দুটো বিন্দুর মধ্যে রোধ না থাকলে তাদেরকে ক্লোজ করে দেওয়া, এটাকে শর্ট সার্কিট বলা হয়। আর এদের মধ্যে থেকেও আমরা তার নিয়ে আমরা এটাকে শর্ট করে দিলাম। তার আগে পিছিয়ে রোধ থাকতেও পারে, হ্যাঁ, এদিক থেকে ধরেন একটা রোধ আছে, থাকতেও পারে। তাহলে এটা অ্যাকচুয়ালি কী ধরনের বর্তনী, একটু অন্য টাইপের শর্ট করে দেওয়া হলো। শর্ট করে দিলে অ্যাকচুয়ালি বর্তনীটা কেমন হয় সেই ধারণাটা দেওয়ার জন্য এখানে তোমাদের সাথে এটা উপস্থাপন করছি তোমাদের সামনে। এখন ধরে নাও এই বিন্দুটার নাম দিলাম আমি এ। তাহলে এই যে এই বিন্দু, এখান থেকে যে কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে এটা কিন্তু বলা যাবে না। কেন? কারণ এখান থেকে কারেন্ট দুই ভাগে ভাগ হলে দুটো শাখায় বলি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, এবং বলেছি প্রত্যেকটা শাখায় একটা করে রোধ থাকতে হবে। তাহলে এই শাখাতে কোনো রোধই নাই, কাজে সেটাকে প্যারালাল সার্কিট বলার কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি এই বিন্দুটাকে আমরা ট্রান্সফার করেছি, শর্ট করে দিয়েছি, এইখানে ঢুকিয়ে দিয়েছি এখানে। কাজে এই বিন্দু আর এই বিন্দু মূলত একই বিন্দু, এটাও এ হলে এটাও এ। এখন যদি খেয়াল করো যে এখানে অ্যাকচুয়ালি কারেন্ট এখান থেকে আসার পরে এর পরে এখানে ইন করছে, এটা ইন। আর যদি এই বিন্দুটাই এখানে চলে আসে তাহলে এইখান থেকে কারেন্টটা মূলত ছড়িয়ে পড়ছে, মানে এই কারেন্টটা এসেই দুই ভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে আর একটা এদিকে। তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট R2-তে ঢুকছে এখান দিয়ে, R3-তে ঢুকছে এখান দিয়ে। তার মানে এই প্রান্তটা হচ্ছে R2 এর শুরুর বিন্দু, আর এই প্রান্তটা হচ্ছে R3 এর শুরু, হ্যাঁ। আর এইটা হচ্ছে তাহলে R2 এর শেষ, এটা R1 এর শেষ, কারণ এখানে তারা কারেন্টগুলো এসে এই যে এইটা এসে মিলিত হচ্ছে, কাজে এটা শেষ। এই কারেন্ট আবার কোথায় চলে যাচ্ছে? এইখানে, কাজে এটা হচ্ছে R3 এর শেষ। কাজে সবগুলোর শেষ এসে কোথায় মিলিত হলো? এইখানে মিলিত হলো। তোমরা যদি বুঝে নিতে পারো, এটা যদি বি ধরি, এটা বি পয়েন্ট লাল কালিতে লিখলাম, তাহলে এটা অবশ্যই বি হবে। তাহলে যেটা দাঁড়ালো যে এই R1 এটাকে আমরা কি করতে পারি, যে এ বি এবং আবারও এ আবারও বি, যদি এইভাবে কানেক্ট করতে চাই, যদি পয়েন্টগুলো দিই, ধরে নাও এটা এ বি, তোমরা যদি প্রথম এভাবে চিন্তা করতে চাও, বি এর নিচে বি, এ তারপরে বি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি R1 যুক্ত হচ্ছে এ এবং বি এর মাঝখানে। তাহলে এ আর বি এর মাঝখানে আমরা এই R1কে দিয়ে দিলাম, তাই তো? এখানে আর দেওয়ার দরকার নেই, একই কথা। আচ্ছা, আবার বি এবং এ এর মাঝখানে, তার মানে এই বি এবং এ এর মাঝখানে কি আছে? R2 আছে। তাহলে এইখানে আমরা R2 দিয়ে দিতে পারি, R2। আর এখানে আছে R3, এ আর বি এর মাঝখানে আবারও R3। এখন বিন্দু কিন্তু দুইটা, মানে এই এ আর এও যা, এই বি আর বিও তা। তাহলে একটু চিন্তা করলে তুমি বুঝতে পারবা যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি এটা কিন্তু এই জাস্ট তারটাকে যেন কেটে দিয়েছে আর কি, সেই পজিশনটা এখানে আছে। তাহলে এর সাথে এ আমরা যদি দুটো পয়েন্ট এরকম 4 বার না লিখে শুধুমাত্র এ বি দ্বারা লিখি, তাহলে এ থেকে দেখব আমাদের কি কারেন্টগুলো যাচ্ছে। এ থেকে কারেন্ট R2-তে ঢুকছে, R3-তেও ঢুকছে, R1-এও ঢুকছে। তার মানে এইরকম। তাহলে এটা ধরে নিই সে R1-এ ঢুকলো, এটা R2-তে ঢুকলো, এটা R3-তে ঢুকলো। এখন R1-এর শেষ প্রান্ত, R2 এর শেষ প্রান্ত, R1-এর শেষ প্রান্ত, R2 এর শেষ প্রান্ত মিলিত হলো, এটা হচ্ছে বি। আবার এইখানে এই বি যুক্ত হচ্ছে R3 এর শেষ প্রান্তের সাথে, এই বি যুক্ত হচ্ছে R3 এর শেষ প্রান্তের সাথে, সেটাও বি। আর অ্যাকচুয়ালি সবগুলো মিলেই বি হয়ে গেল, অর্থাৎ এটা পুরোটাই কি দাঁড়ালো? প্যারালাল সার্কিট হয়ে গেল। হ্যাঁ, এরপর থেকে একটা আউটপুট আমি এখান থেকে নিতে পারি, এটাকে এভাবে কানেক্ট করে দিতে পারি, একই কথা। এটা হয়ে গেল প্যারালাল সার্কিট। কাজেই এই ধরনের সংগঠনে এটা যে প্যারালাল সার্কিট হয়, এরকম ধারণা তোমাদের থাকলো। এর ছাড়াও এর সাথে মাঝখানে রোধ জুড়ে দিলে বিষয়টার জটিলতা আরও বাড়বে, তবে সেগুলো নিয়ে যদি পরে ভবিষ্যতে আলোচনা করার সুযোগ থাকে করব। আপাতত আজকে এই সার্কিট নিয়ে এখানেই আপাতত রাখছি। এর পরবর্তীতে আমরা একাধিক কোষ থাকলে কীভাবে হিসাব করতে হয় সেটা দেখব। অর্থাৎ এরপরে যেটা আলোচনায় আসবে সেটা হচ্ছে আমাদের কিরশফের সূত্র। কিরশফ উচ্চারণটা এক এক দেশে, মানে এক এক জায়গায় অ্যাকসেন্ট এক এক রকম হয়। এটা দুইভাবেই উচ্চারণ করা যায়, কিরকফ অথবা কিরশফ, দুই রকম উচ্চারণ করা যায়।
তো আমাদের বইগুলোতে বাংলায় কিরশফ বলা আছে, আমরা অনেক আগে পড়েছিলাম কারশফ, তবে কারশফ উচ্চারণটা পুরোপুরি ঠিক হবে না, কিরশফই ঠিক আছে, অথবা কিরকফ। তো কিরকফে প্রচলিত না বাংলাদেশে, তো আমরা এখানে বাংলাদেশের বইগুলোতে কিরশফ নামে আছে, কিরশফে উচ্চারণ করতে পারি, এটা তো ভুল হবে না। কিরশফের সূত্র, তো এই সূত্র মূলত কি করছে, এটা সার্কিটের, জটিল সার্কিটের সমাধান করার জন্য। তো এর আগ পর্যন্ত যে সার্কিটগুলো বললাম সেগুলো সবই নর্মালি আমাদের ওমের সূত্র V = IR, এই রিলেশন দিয়ে আমরা সলভ করতে পারছি। কিন্তু যদি কোষে যদি বর্তনীতে একাধিক কোষ থাকে, বা যদি বর্তনীতে আমরা একাধিক জটিল সার্কিট থাকে, যে তারা কোনো জাংশনে মিলিত হচ্ছে, একাধিক তড়িৎ প্রবাহের কোনো মিলন বিন্দু হচ্ছে কোনো একটা বিন্দুতে, অনেকগুলো শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে, তাহলে এমনটা ক্ষেত্রে আরও সহজ হিসাব করার জন্য আমরা কিরশফের সূত্র ইউজ করতে পারি, যেটা সার্কিট প্রবলেম খুব সহজেই সমাধান দিয়ে দেয়। কিরশফের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, যেটাকে বলা যেতে পারে অ্যাকচুয়ালি বা কারেন্ট সূত্র, বা এটাকে জাংশন সূত্র বলে। এই তিন নামে ডাকা যেতে পারে। প্রথম সূত্র কিরশফের, বা কারেন্ট সূত্র, বা জাংশন সূত্র। কি বলছে সেটা বলছে যে জাংশন মানে কি, কোনো একটা জায়গায় এসে মিলিত হচ্ছে কারেন্টগুলো। এরকম যদি অনেকগুলো কারেন্ট এসে মিলিত হয়, এটা ধরে নাও সাপোজ I1, এটা এখান থেকে আসছে I2, এখান থেকে এটা আসছে I3, এবং এটা চলে যাচ্ছে I4। তাহলে এই বিন্দুতে, এটার নাম দিলাম P বিন্দু, P বিন্দুতে মোট কারেন্ট কি পাওয়া যাবে? তাহলে P বিন্দুতে কারেন্টগুলো অ্যাকচুয়ালি পাওয়া যাবে এই সূত্র অনুসারে, যেটা বলছে যে সাম অফ I in উড বি সাম অফ I out। অর্থাৎ কোনো একটা বিন্দু বা কোনো একটা জাংশনে যে কারেন্টগুলো আসে এবং যে কারেন্টগুলো সেখান থেকে ওই বিন্দু থেকে চলে যায়, তাহলে এই বিন্দুতে কোন কোন কারেন্ট ইন করছে, I1 প্লাস I2 প্লাস I3, দ্যাট ইজ সাম অফ I in অ্যাট দ্য পয়েন্ট P। এবং সেই পয়েন্ট থেকে কোন কারেন্ট আউট হচ্ছে, অনলি I4। কাজে এইগুলোর সমষ্টি, এবং বের হওয়ার যদি আরও কিছু থাকতো, আমি এখানে একটা দিয়ে দিতে পারি I5, লাইক দ্যাট I5। তাহলে এটাকে উপরের চিত্র থেকে লিখলে আমরা লিখতে পারছি I1 প্লাস I2 প্লাস I3 সমান এখানে দাঁড়াচ্ছে I5 প্লাস I4। এটাই মূলত কিরশফের সূত্র। অর্থাৎ সংক্ষেপে, এটা বুঝে নেওয়ার জন্য চলে, তবে সংক্ষেপে আরও এটাকে সিম্পলিফাই করলে আমরা বলতে পারি সাম অফ অল কারেন্টস অ্যাট এ সার্টেন জাংশন পয়েন্ট উড বি 0। তাই তো, কোনো একটি জাংশন পয়েন্টের সমস্ত কারেন্টগুলোর যোগফল কী হবে, অলওয়েজ 0 হবে। আমি যদি এই I in মাইনাস I out করি, তাহলে কিন্তু কি লেখা যায় এখান থেকে, সাম অফ I in মাইনাস সাম অফ I out, এদের সমষ্টি কি হবে, 0 হবে, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাম অফ I, টোটালি সাম অফ I। এবং এদেরকে এ পাশে আনলে মাইনাস I5 মাইনাস I4 সমান 0 হয়ে যাবে। তার মানে তিনটা সমষ্টি যা মান হবে, এটা যদি 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার হয়, তাহলে কত হলো, 6 অ্যাম্পিয়ার। তাহলে এটা নিশ্চয়ই হয়তো 2 এবং এটা 4, এই দুটো মিলেও 6 অ্যাম্পিয়ার হবে। কাজে প্লাস 6 মাইনাস 6 যোগ করলে টোটাল কারেন্ট 0। এই ছিল কারেন্টের সূত্র, কিরশফের কারেন্টের সূত্র বা জাংশন সূত্র বা প্রথম সূত্র। তো এক্ষেত্রে বিষয়টা যদি এরকম হয়, যদিও সেটা পুরোপুরি হয়তো ঠিক হবে না এভাবে লেখাটা, তারপরেও আমরা সূত্রের বিবেচনায় এরকম একটা ঘটনা চিন্তা করতেই পারি। সবগুলো কারেন্টই এই এখনকার P বিন্দুতে যাচ্ছে, সবগুলো কারেন্টই যদি একমুখী হয়, এটি কি হতে পারে কিনা? এটাও পারে। মানে এটা গাণিতিকভাবে আমরা দেখাতে পারি যে সবগুলো কারেন্টের যোগফল অ্যাকচুয়ালি সেখানে কত হবে, 0 হবে। তাই তো, মানে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 সমান এখানেও 0 হবে। তো এর পেছনে, মানে এই জাংশন সূত্রের পেছনে মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। মানে চার্জ প্রবাহিত হচ্ছে কোনো পরিবাহকের মধ্য দিয়ে, যে পরিমাণ চার্জ স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, নিশ্চয়ই ঠিক একই পরিমাণ চার্জ সেই জায়গায় এসে আবার দখল করে নিচ্ছে, সেই জায়গাটা ফাঁকা থাকছে না। কাজেই প্রবাহমান কোনো সার্কিটে অবশ্যই সব জায়গায় চার্জের
সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, চার্জ এখানে কনজার্ভ থাকবে, টোটাল চার্জ একই রকম থাকবে। তো এখান থেকে যদি আমরা ছোট একটা এক্সারসাইজের মতো বা উদাহরণের মতো আমরা চিন্তা করি, তাহলে এভাবে দেখানো যায় যে এখানে একটা সার্কিট বিবেচনা করছি যেখানে কারেন্ট ইন করছে, এখানে একটা নড আছে, কারেন্ট এদিকে আউট হয়ে যাচ্ছে, এই দিকে একটা নড নিলাম এবং এইভাবে এদিক থেকে সামহাও একটা কারেন্ট আসছে 1 অ্যাম্পিয়ার, এদিক থেকে বললাম এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এদিকে হলো এটা 2 অ্যাম্পিয়ার, এবং এইখানে একটা নট দিয়ে দিলাম, এইদিকে কারেন্ট আউট হচ্ছে, সেটার মান জানি না, এটাই বের করতে চাই, আয়ের মান বের করতে চাই। তাহলে এখানে আই সমান কত, মানে এই কারেন্টটা কত এখান থেকে বের হয়ে আসবে এই পরিবাহক দিয়ে বা এই সার্কিট দিয়ে। তাহলে এখানে যদি কিরশফের সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো যে সাম অফ আই ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে, সাম অফ আই, তার মানে এখানে অবশ্যই চিহ্নটাকে আমাকে আমার ইচ্ছা মতো আমি বেছে নিতে পারি, তবে সেটা সুনির্দিষ্ট হতে হবে। ইচ্ছা মতো বেছে নেব মানে সকল একটার জন্য যা নিয়ম প্রত্যেকটার জন্য সেই নিয়মের ভিত্তিতে চেঞ্জ হবে। আমি বলতে চাচ্ছি যে 5 অ্যাম্পিয়ার মানে কোনো একটা বিন্দুর দিকে কারেন্ট ইন হলে যদি পজিটিভ ধরে নেই, তাহলে সেখান থেকে যে কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে সেটাকে বলবো নেগেটিভ, অথবা বের হয়ে যাওয়াটাকে যদি পজিটিভ ধরি তাহলে ইন হওয়াটাকে ধরবো নেগেটিভ। একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে এই পয়েন্টে যেহেতু এই আই বের করতে চাচ্ছে এই শাখায়, যে এই পয়েন্টে কোন কোন কারেন্ট ইন হচ্ছে, অ্যাকচুয়ালি এই কারেন্টটা ইন হচ্ছে এখান দিয়ে, এই 5 অ্যাম্পিয়ারটাও ইন হচ্ছে, আর এটাকে প্রতিস্থাপন করতে পারি এইখানে, তাহলে এই 2 অ্যাম্পিয়ারটা অ্যাকচুয়ালি আউট হচ্ছে। তাহলে ইনগুলোকে যদি আমরা প্লাস ধরে নিই আর এটা তাহলে আউট, এটা মাইনাস, এটা আউট, এটাও মাইনাস, এটা বের হয়ে যাচ্ছে, এটাও বের হয়ে যাচ্ছে, আর এখানে ঢুকছে। তাহলে আমরা কি লিখতে পারবো, 5 অ্যাম্পিয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার মাইনাস আই ইকুয়ালস টু 0। তাহলে আয়ের মান কত হয় তোমরা একটু চিন্তা করে বলো দেখি, আয়ের মান কত হতে পারে। তাহলে আই পাশে চলে গেল, 5 minus 2 that is 3, 3 plus 1 that is 4, কাজে এখান থেকে আয়ের মান দাঁড়াচ্ছে 4 অ্যাম্পিয়ার। এইভাবে প্রথম সূত্রটার আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, সার্কিটের ভিতরের কোনো অংশ আমরা এটা ব্যবহার করতে পারি। এখন দেখে নেওয়া যাক দ্বিতীয় সূত্রটা কি, কিরশফের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বা এটাকে বলা হয় ভোল্টেজ সূত্র, বা এটাকে বলা হয় লুপ সূত্র। কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে একটা লুপ লাগবে। এর আগে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে কোনো একটা জাংশন পয়েন্টে সেটা এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে একটা লুপ মানে কি, যেখানে শুরু সেখানেই আবার শেষ, একটা ফাঁস বা একটা লুপ বলি এটাকে আমরা। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে একটা লুপের মধ্যে সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো কি বলছে এই সূত্রটা, আমরা যদি এটা বোঝার জন্য একটা সার্কিট এরকম বেছে নিতে পারি যে একটা ধরে নাও পজিটিভ একটা ইএমএফ এখানে রয়েছে, ইএমএফ রয়েছে স্মল আর, তার অভ্যন্তরীণ রোধ, এবং এটা কি করলো, এটা রোধের মধ্য দিয়ে এরকম একটা রোধ, দুইটা রোধ এইভাবে নেমে গেল। এইভাবে আঁকার পেছনে একটা কারণ হচ্ছে যে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। কীরকম বুঝতে সুবিধা হবে, আমরা জানি যে ধনাত্মক প্রান্তটা হচ্ছে সবসময় উচ্চ বিভব আর ঋণাত্মক প্রান্তটা নিম্ন বিভব। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ইএমএফের কাজ কি, কোনো একটা সার্কিটে ভোল্টেজের যোগান দেওয়া, অর্থাৎ সেটা কি করছে, সেটা ইএমএফ থেকে সেখানে শক্তির যোগান দিচ্ছে। কাজে এখানে ওই সার্কিটে ভোল্টেজ এই ধনাত্মক প্রান্ত থেকে চিন্তা করলে সেটা অ্যাকচুয়ালি ভোল্টেজ বাড়াচ্ছে, হ্যাঁ ভোল্টেজ বাড়াচ্ছে। কিন্তু এইখানে যখন রোধ R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট, তখন কিন্তু সেখানে সেই বিভবটা ড্রপ করছে, ভোল্টেজ ড্রপ করছে। অর্থাৎ এখানে যদি 5 ভোল্ট তৈরি করে তাহলে সেই 5 ভোল্ট নিশ্চয়ই এই দুটোর মধ্যে বিভাজিত হয়ে যাবে। কিছু অবশ্য তার ভেতরের অভ্যন্তরীণ রোধের মধ্যেও নষ্ট হবে, যেটা এর আগে আমরা আলোচনা করে আসছি যে হারানো ভোল্টের বিষয়ে। তার হারানো ভোল্ট ছাড়া যেটা সে সাপ্লাই দিবে, সেই সাপ্লাই করা ভোল্ট এই R1 এবং R2 এর মাঝখানে বিভাজিত হয়ে বণ্টিত হয়ে যাবে। অর্থাৎ এখানে ভোল্টেজটা ড্রপ করে আবার ইনিশিয়াল পজিশনে ফিরে যাবে।
তাহলে এই সূত্রের মূল কথা হচ্ছে যে এটা একটা কিন্তু লুপ হয়ে গেছে, যেখান থেকে আমি হিসাব শুরু করতে পারি সেটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো একটা বিন্দু থেকে হিসাব শুরু করব, করে সেটা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা হিসাবটা করে যাব, করে সেইখানে যেখান থেকে শুরু করেছি, যদি এখানে এ থেকে শুরু করি, এ বি সি ডি, তাহলে পুনরায় এতে এসে শেষ করব। যদি বি থেকে শুরু করি, বি সি ডি এ বিতে এসে শেষ করব। যেখান থেকে শুরু সেখান থেকে শেষ না করলে, সেখানে এসে শেষ না করলে তো লুপ কমপ্লিট হবে না, লুপটা আমাকে কমপ্লিট করতে হবে। এবং এই যাত্রাপথে আমরা যেসব জায়গায় ভোল্টেজ ড্রপ করছে, রোধে ভোল্টেজ ড্রপ করছে, রোধে ভোল্টেজ ড্রপ করছে এবং এরকম ইএমএফ থাকলে সেখানে ভোল্টেজ গেইন করছে বা রেইজ করছে, তাহলে এই রেইজ করা ভোল্টেজ এবং এই ড্রপ করা ভোল্টেজের সমষ্টি সর্বদা সমান থাকবে। অর্থাৎ এই সূত্রানুসারে আমরা লিখতে পারি, সূত্রানুসারে সাম অফ ভি রেইজ সমান সাম অফ ভি ড্রপ, এটা বলা যায়। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ রেইজ করছে, এটা আমি এটাকে লাল কালি দিয়ে দেখাই, এরকম ভোল্টেজ রেইজ করছে। আর এটা ড্রপ, এটা ড্রপ, এমনকি এই অভ্যন্তরীণ রোধের জন্যও ড্রপ। কাজে এই তিনটার সমষ্টি আর এটার সমান হবে। তাহলে আমাদের চিত্রে আমরা দেখাতে পারি যে এপাশে যেটা ভোল্টেজ রেইজ করছে ইএমএফ এর মান, সেইটা এটাই ভোল্টেজের মান, ইএমএফ এর মান। আর এখানে করবে হচ্ছে আমাদের আই আর ওয়ান, ওমের সূত্র অনুসারে এখানে একটা ড্রপ প্লাস আই আর টু প্লাস আই স্মল আর, এই তিন জায়গায় ভোল্টেজ ড্রপ করছে। কাজে এখানে যদি আমার 6 ভোল্ট থাকে তাহলে এটা সমান সমান ঠিক না, মানে তিনটার সমষ্টি মিলে 6 ভোল্ট হতেই হবে, আদারওয়াইজ এটার সার্কিট কমপ্লিট হবে না বা এটার হিসাবে আসবে না। কেন হিসাবে আসবে না? কারণ আমার যে ভোল্টেজ দিচ্ছে সেটা যদি আমার সম্পূর্ণরূপে খরচ না করতে পারি, সম্পূর্ণরূপে খরচ করার উপায় না থাকে, তাহলে ভোল্টেজ জমা হবে এবং ভোল্টেজ জমা হয়ে এটা কী হবে? এটা তো এই সার্কিটে ভোল্টেজ জমা হতে হতে এক পর্যায়ে ইনফিনিটি পর্যায়ে চলে যাবে, সেটা তো হতে পারে না। অথবা ভোল্টেজ কমতে কমতে সেটা নেগেটিভের দিকে চলে যাবে, দুই রকমই হতে পারে। তো এটা এখানে বাস্তবসম্মত নয়। এই কারণে অবশ্যই যে পরিমাণ ভোল্টেজ রেইজ থাকবে ঠিক সম পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে সার্কিটের সমস্ত কম্পোনেন্টের মধ্যে। এখন এটাকে আমরা এটাকেও সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করতে পারি কিভাবে? যে আমরা ভোল্টেজ রেইজ যেটা, সেটাকে আমরা যেহেতু এটা ইএমএফ থেকে আসে, কাজে এটাকে বলবো সাম অফ, অথবা এইভাবে লেখা যায় সাম অফ ই would be equals to sum of IR, এইভাবে লেখা যায়। অর্থাৎ এখানে বিভব, এটা বৃদ্ধি আর বিভব পতন, এই দুয়ের সমষ্টিগুলো সমান হবে। বা এইভাবে লেখা যায় সাম অফ ই মাইনাস সাম অফ IR would be 0। এটাকে আমরা কিরশফের লুপ এর মধ্যে অ্যাপ্লাই করে এটাকে লুপ সূত্র বলতে পারি বা ভোল্টেজ সূত্র বলতে পারি। এটাই আমাদের দ্বিতীয় সূত্র। এখন জটিল সার্কিটে এটা কিভাবে হয় একটা ছোট একটা উদাহরণ দিই। আর আসলে তো সবগুলো ফিজিক্সের লগুলোকে সম্পূর্ণরূপে বুঝতে গেলে ভিন্ন ভিন্ন উদাহরণ দরকার পড়ে, কিছু কিছু ব্যতিক্রম বা বিভিন্ন টাইপ আমাদের প্র্যাকটিস করতে হয় বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে, সেটা করার চেষ্টা করব। তবে সিম্পল একটা আগে আমরা সার্কিট বিবেচনা করি। যেমন আমরা দুটো কোষ আছে এরকম একটা সার্কিট বিবেচনা করতে পারি। যেমন ধরো এইটা হতে পারে এবং একটু এটা উইয়ার্ড লাগতে পারে, অর্থাৎ দুটো কোষের দিক পরস্পর বিপরীত দিকে হয়ে গেছে, তাই না? এটা হতে পারে, এই জন্য এটা আমি বেছে নিয়েছি উদাহরণটা, যাতে করে এই বিষয়টা ক্লিয়ার হলে তাহলে একই দিকে থাকলে তোমরা সহজেই পারবা। এটা বুঝে নিলে আশা করি আর সমস্যা হবে না। তবে এটাকে অ্যানালাইজ করতে গেলে আমি তিনটা পয়েন্ট এখানে বিবেচনা করছি। এটার নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, সরি এটা বড় হাতের হয়ে গেল, এটা ছোট হাতেরই দিতে পারি সবগুলো, অথবা সবগুলো বড় হাতের, এটা বি এবং ফাইনালি এটা সি। মানে আমি ঘোরাচ্ছি এটা ক্লকওয়াইজ, এ থেকে শুরু করে বি সি হয়ে পুনরায় এতে শেষ করব। কোষগুলোর নাম দিই, এটার নাম দিতে পারি এখানে অভ্যন্তরীণ রোধ R1, এটা অভ্যন্তরীণ রোধ R2, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2 এবং এটা হচ্ছে R। যেন আমরা ধরে নিই যে যেন এখানে দুটো কোষের মধ্যে একটাকে বড় ছোট আমরা ধরে নিতে পারি। তাহলে ধরে নিচ্ছি যে এখানে E2 ইজ গ্রেটার দ্যান E1, E2 এর যে বিভব সেটা বড় E1 এর চাইতে। কাজে বিজয়ী কে হবে? অবশ্যই E2 হবে, অর্থাৎ নেট কারেন্ট ফ্লো করবে E2 এর ইএমএফ এর দিকে। তাহলে এখানে এই সার্কিটে হিসাব করতে গেলে
এই কোথায় আমার বিভব পতন আর কোথায় বিভব আমার গেইন করছে, রেজ করছে, সেটা আমাকে প্রথমে বিবেচনা নিতে হয়। আর এটা নিতে গিয়ে এই যে যখন কোষ উল্টে পাল্টে যায় বা রোধ ঘুরে যায়, সেখানে হিসাব রাখাটা মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা দুটো নিয়ম ফলো করলে চিহ্নটাকে আমরা সঠিকভাবে নিতে পারবো। সবসময় ভোল্টেজ ড্রপকে নেগেটিভ দ্বারা চিহ্নিত করলে এবং ভোল্টেজ গেইনকে আমরা যদি পজিটিভ দ্বারা এখানে চিহ্নিত করি তাহলে হিসাবটা সহজ হয়। কিন্তু সেটাও বিভিন্ন সার্কিটের বিভিন্ন জায়গায়, এর থেকে তো এটাও মোটামুটি খুব একটা জটিল সার্কিট নয়। এর থেকে জটিল সার্কিটে হিসাব করতে গেলে তখন ওই চিহ্নগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো সেটাকে মনে রাখার জন্য আমরা কি করতে পারি, দুটো নিয়ম মাথায় রাখতে পারি। একটা হচ্ছে ভোল্টেজ ড্রপের জন্য আর একটা ভোল্টেজ রেইজের জন্য। তো 1 নম্বর নিয়ম আমরা এরকম বলতে পারি যে সার্কিটের মধ্যে যেদিকে কারেন্ট ফ্লো করছে সেই দিকে যদি আমরা কোনো রোধকে অতিক্রম করি, অর্থাৎ কারেন্টের দিকে রোধকে অতিক্রম করলে, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে যদি আমরা রোধকে অতিক্রম করি, অতিক্রম করাটা মানে এটা লুপের দিক বোঝাচ্ছে, সেই দিকে রোধকে অতিক্রম করলে সেক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ ড্রপের চিহ্ন নিব, করলে এটা হবে মাইনাস আইআর, সংক্ষেপে লিখলাম। করলে আমরা সেখানে চিহ্নটা মানে আইআরের চিহ্নটা তখন মাইনাস হবে। ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে মাইনাস আমরা দিয়েছি, এটা ভোল্টেজ ড্রপ মানে এটাকে আমরা ড্রপ বিবেচনা করছি। আর ইএমএফ এর অভিমুখে যদি ইএমএফকেই অতিক্রম করা হয়, ইএমএফ এর অভিমুখে ইএমএফকে অতিক্রম করলে, এটা আবার কেমন কথা, তোমাদের একটু কনফিউশন থাকতে পারে। ইএমএফ এর অভিমুখে ইএমএফকে অতিক্রম করবে। ইএমএফ এর অভিমুখ মানে কি? আচ্ছা, উপরেরটার জন্য একটু চিত্র দিয়ে দিই, তারপরের পয়েন্টটা আমি লিখি এখানে। আচ্ছা, এটার চিত্রটা উপরে লিখে দিই। এটা কেমন হতে পারে, ধরে নাও একটা রোধ বর্তনীতে আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে এই দিকে। এখন এটা আয়ের দিক, তড়িৎ প্রবাহের দিক, তার মানে কারেন্টের দিকে রোধকে অতিক্রম করলে, তো কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। এখন রোধের মধ্যে দিয়ে কারেন্ট যে কোনো দিকে যেতে পারে, কিন্তু প্রথম যেটা থাকবে, যেখান থেকে কারেন্ট ইন করছে রোধে, সেটা অবশ্যই উচ্চ বিভব, আর যেখানে আউট হচ্ছে কারেন্টটা সেটা অবশ্যই নিম্ন বিভব। তো এখানে ভোল্টেজ তখন ড্রপ করে। তো সেক্ষেত্রে আমাদের যে লুপটা তো আমরা যে কোনোভাবে নিতে পারি, এদের অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ বা আমাদের হিসাবে সুবিধার জন্য যে কোনো দিক থেকে আমরা সেটাকে ওরিয়েন্টেড করতে পারি। তো এই কারেন্টের দিকে রোধকে অতিক্রম করা মানে এটা ওই লুপের দিক। তার মানে আমাদের এই লুপের দিক যেদিক থেকে যাব, যেরকম এইখানে দেখো বি থেকে এদিকে আসছি, সি এর দিকে আসছি, তাহলে বি থেকে সি এর দিকে অতিক্রম করছি, এবং যদি এই রোধের মধ্যে কারেন্টের দিকও সেই দিকে হয়, সেদিকে যদি আমরা লুপের মাধ্যমে সেদিকে যদি অতিক্রম করি, তবে এই দুইয়ের সমন্বয় তখন যে চিহ্নটা হবে সেটাই হচ্ছে মাইনাস চিহ্ন, অর্থাৎ আই ইন্টু আর, যেটা এখানে লিখেছি আই আর, সেটাই হবে মাইনাস। সিম্পল একটা নিয়ম। আর যদি উল্টো হয়ে যায়, তার মানে কারেন্টের দিকে যাচ্ছে কিন্তু আমি রোধের মধ্যে দিয়ে হিসাবটা শুরু করছি এপাশ থেকে এপাশে। আমি এখানে দুটো পয়েন্ট দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এটা দিলাম সাপোজ এ, এটা হচ্ছে বি। কাজে এ থেকে বি যদি আমার লুপের মধ্যে পড়ে, লুপের মধ্যে যদি এ থেকে বিতে যাওয়া পড়ে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এটা মাইনাস ধরে নিচ্ছি। এটা যে প্লাস ধরা যাবে না তা না, তবে মাইনাস ধরলে হিসাব করাটা সুবিধা হয়। কেউ চাইলে এটাকে প্লাস ধরতেও পারে, কিন্তু এটা চেঞ্জ করলে সেই অনুযায়ী পরের নিয়মগুলো চেঞ্জ করতে হবে। এবং এক একটা লুপে এক এক নিয়ম খাটালে চলবে না, পুরো সার্কিটেই একই রকম নিয়ম মেনটেন করতে হবে। তাহলে এ থেকে বি এর জন্য এটা ভোল্টেজ ড্রপ মাইনাস যদি বিবেচনা করি, তাহলে যদি বি থেকে এর দিকে যাই, অর্থাৎ লুপের দিক আর কারেন্টের দিক যদি বিপরীত দিক হয়ে রোধকে অতিক্রম করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা তখন পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন ইএমএফ এর অভিমুখ বলতে আমরা কি বুঝতেছি? ইএমএফ এর অভিমুখ মানে আমরা জানি যে যেদিকে ইএমএফ থেকে কারেন্ট যেদিকে ফ্লো করে, এটাই হচ্ছে ইএমএফ এর অভিমুখ। এখন ইএমএফ এর মধ্যে এখানে দুটো বিন্দু আমরা বিবেচনা করতে পারি, যে এ আর বি। কাজে ইএমএফ এর দিক যেদিকে, সেদিকে যদি আমাদের লুপের দিক হয়, এটাই যদি লুপের দিক হয়, তাহলে এক্ষেত্রে যে চিহ্নটা আমরা নিব সেটাকে তখন আমরা পজিটিভ নিব, ভোল্টেজ গেইন আকারে বা রেইজ আকারে।
অর্থাৎ এখানে যদি আমরা লুপের দিকটা বি থেকে এ হয় তাহলে এটার জন্য হয়ে যাবে মাইনাস। তাহলে এই দুটো নিয়মকে মাথায় রেখে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যাত্রা শুরু করছি এ থেকে। তাহলে চিত্রে এ বি সি এ লুপে, এ বি সি এ লুপে, তাহলে লুপে তো আমি নিলাম, কিন্তু কারেন্টের দিকটা আগে আমাকে ডিফাইন করতে হবে। তার মানে কিরশফের সূত্র অ্যাপ্লাই করতে হলে কয়েকটা কাজ আগে করে নিতে হয়। এক, যদি সার্কিটের এরকম পয়েন্ট দেওয়া না থাকে, বিন্দুগুলো দেওয়া না থাকে, তাহলে যেখান দিয়ে আমি লুপকে বিবেচনা করব সেই পথে যেন অবশ্যই আমার কিছু পয়েন্ট থাকে, এতে করে আমার লিখতে, বর্ণনা করতে বা হিসাব করতে সুবিধা হবে। এক। 2 নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহের দিক যদি ইন্ডিকেট করা থাকে তাহলে তো ভালো, যদি ইন্ডিকেট করা না থাকে তাহলে আমাকে ইন্ডিকেশনটা করে নিতে হবে তড়িৎ প্রবাহের দিকটা। এখন তুমি বলতে পারো এখানে তড়িৎ প্রবাহের দিকটা দেওয়া নাই, তাহলে কোন দিকে দেওয়া যেতে পারে? এটা দেওয়া নেই, কিন্তু আমাকে বলে দেওয়া আছে যে E2 > E1। তাহলে আমরা জানি যে অ্যাকচুয়ালি যেহেতু E2 বড়, তাহলে E2 এর দিকটাই নির্ধারিত হবে, অর্থাৎ তড়িৎ আসবে এইভাবে। তড়িৎ তাহলে আমাদের লুপের বিপরীতে ঘুরছে এক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করবো? তাহলে এ থেকে যখন বিতে যাচ্ছি সেটা কি ইএমএফ এর দিকে যাওয়া হলো না তার বিপরীত দিকে যাওয়া হলো? এই চিত্রটা যদি খেয়াল করি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, ইএমএফ এর দিকে যদি যাওয়া হতো তাহলে পজিটিভ হতো। তাহলে এখানে প্রথমে আমরা কি লিখব? মাইনাস E2 লিখব, মাইনাস E2, কারণ এটা বিপরীত দিকে গিয়েছি। এখন বি থেকে যে রোধকে অতিক্রম করছি, কারেন্ট যাচ্ছে কিন্তু এই দিকে, কারেন্ট যাচ্ছে এই দিকে রোধকে অতিক্রম করার ক্ষেত্রে, কিন্তু সেই দিকে আমি রোধকে অতিক্রম করিনি যেদিকে কারেন্ট যাচ্ছে, বরঞ্চ যেদিকে কারেন্ট যাচ্ছে তার বিপরীত দিক থেকে রোধকে অতিক্রম করেছি। তার মানে লুপের দিকটা হয়ে গেছে উল্টো। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাসের পরিবর্তে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আমরা প্লাস, কিন্তু এই প্লাসটা আমরা এটার ক্ষেত্রে নিতে পারি, আর এর ভেতরে রোধের জন্য একই নিয়ম প্রযোজ্য। ছোট রোধ যেটা অভ্যন্তরীণ রোধ, সেটার জন্য কিন্তু এই বিপরীত দিকেই যাওয়া হচ্ছে। কাজে এখান থেকে হিসাবটা শুরু করি, কারণ এখান থেকে তো আমরা ক্যালকুলেশন করে আসছি। কাজে এখানে রোধটা ছাড়া পড়েছিল, I/R2 দিয়ে আমরা হিসাবটা শুরু করলাম। একই নিয়ম এখানেও খাটবে, অর্থাৎ প্লাস I/R। এখানে যখন রোধে আমরা আসি, রোধের ক্যালকুলেশনটাকে শেষ করি, তাহলে এখানে রোধ R1 আছে, অভ্যন্তরীণ রোধ, এবং সেখানেও কারেন্ট যাচ্ছে এই দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আমার লুপ যাচ্ছে ক্লকওয়াইজ, এ বি সি আবার পুনরায় এ। লুপের দিকে দিকে কারেন্টের দিক বিপরীত দিকে। এখন এখানে ইএমএফ চিন্তা করছি না, শুধু ভেতরে রোধটাকে চিন্তা করছি, রোধকে অতিক্রম করছে। তাহলে তার জন্য এটা কি হবে? প্লাস I/R1। এখন আমরা E1 সেলটা বা E1 EMF যে আছে কোষটা, সেটাকে নিয়ে এখন বিবেচনা নিতে পারি। এখন এটার দিক হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এই ইএমএফ E1 এর ইএমএফের দিক যেদিকে, আমার লুপও কিন্তু সেই দিকে। ইএমএফের দিক যেদিকে, লুপের দিক যদি সেদিকে হয়, তাহলে সেটাকে কী নিতে হবে? পজিটিভ নিতে হবে। তাহলে আমরা এখানে নেব পজিটিভ E1 সমান 0। এটা ছিল কিরশফের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। এই সার্কিটটা যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একবার এদিকে লুপ নাও, একবার এদিকে নাও, নিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে ধারণাটা ক্লিয়ার। প্রতিবার এই নিয়মটাকে রেখে যদি কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে আশা করি আর সমস্যা হবে না। নিয়ম মানার ক্ষেত্রে যদি এই লেখাটা মনে রাখো, তাহলে ছবিটা মনে রাখবে। লুপের দিক আর তড়িৎ প্রবাহের দিক রোধ, আর লুপের দিক ইএমএফের দিক প্লাস, আর রোধের ক্ষেত্রে হলো মাইনাস, বা এটা যদি প্লাস ধরে এটা মাইনাস। তবে স্ট্যান্ডার্ড হলো এটাকে মাইনাস ধরা, কারণ এটা ভোল্টেজ ড্রপ হয় আর এটা ভোল্টেজ রেইজ হয় বা গেইন হয়, এই জন্য সেটাকে পজিটিভ ধরা। তো এই ছিল কিরশফের সূত্রের প্রয়োগ বলতে আরও অ্যাপ্লিকেশন আছে, আমরা তার ব্যাখ্যাটা দেখলাম এবং একটা প্রয়োগ ছোট দেখলাম। আরও অনেক প্রবলেম সলভ করতে হবে এখান থেকে। আগামী ক্লাসে কিরশফের সূত্রকে অ্যাপ্লাই করে আমরা হুইস্টন ব্রিজ নীতিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ও হ্যাঁ, শেষ কথাটা হলো যে তোমরা অবশ্যই এই যখন ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের রোল নাম্বারগুলো লিখবে। যে দেখছো অবশ্যই রোল নাম্বার লিখতে ভুলবে না, তাহলে আমরা জানতে পারবো তোমরা ক্লাসটাকে দেখছো অ্যাজ লাইক ক্লাসে তোমরা যেন প্রেজেন্ট আছো। পাশাপাশি তোমরা যদি এখানে কিছু কোয়েশ্চেন থেকে থাকে আজকের ক্লাসে, অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। আমি যথাসম্ভব সেখান থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।